আগের ক্লাসে তোমাদের সমযোজ্যতা এবং তড়িৎযোজ্যতা সম্পর্কে পড়ানো হয়েছে। আজকে তোমাদের আমি অসমযোজ্যতা সম্পর্কে এখানে আলোচনা করব। তো অসমযোজ্যতা বা অসমযোজী বন্ধন কারা তৈরি করতে পারে? এক্ষেত্রে দেখো, দুটি মৌলের পরমাণু যদি থাকে, মনে করলাম এ একটি পরমাণু এবং বি একটি পরমাণু, সেক্ষেত্রে অসমযোজী বন্ধন তৈরি করার জন্য এ পরমাণুর কাছে অবশ্যই একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকতেই হবে। সুতরাং এক্ষেত্রে এ পরমাণুর কাছে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা এ বি পরমাণুকে দান করবে এবং সেই ইলেকট্রন জোড়টা দান করার পর উভয় পরমাণুই যদি সমানভাবে ব্যবহার করে যৌগ তৈরি করে, তাহলে সেই যৌগগুলোকে আমরা অসমযোজী যৌগ বলছি। এবং সেই যৌগটার মধ্যে যে বন্ধন তৈরি হবে, সেই বন্ধনটা হচ্ছে অসমযোজী বন্ধন। সুতরাং অসমযোজী বন্ধন বা অসমযোজী যৌগ তৈরি করার ক্ষেত্রে একটি পরমাণুর কাছে অবশ্যই কমপক্ষে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতেই হবে এবং তাকে আমরা দাতা পরমাণু বলছি। এ হচ্ছে দাতা পরমাণু। আর এই ইলেকট্রন জোড়টা বি পরমাণুকে দান করবে। সুতরাং বি পরমাণুটা হবে গ্রহীতা পরমাণু। বি হলো গ্রহীতা এবং এই যে ইলেকট্রন জোড়টা দান করছে, দান করার পর এ এবং বি উভয় ইলেকট্রন জোড়টাকে সমানভাবে ব্যবহার করবে, করে একটা বন্ড তৈরি করবে এবং এই বন্ধনটাকে আমরা তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? না, যেহেতু এ বি কে দান করছে ইলেকট্রনটা, সুতরাং যখন আমরা যৌগটা লিখব তখন এ তীর চিহ্ন দিয়ে বি, এইটা হচ্ছে টোটাল যৌগটা, এবং সেই বন্ধনটাকে আমরা তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। এই তীর চিহ্নটাই হচ্ছে অসমযোজী বন্ধন। সুতরাং যদি অসমযোজী যৌগ তৈরি করতে চায় কোনো যৌগ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দাতা পরমাণুর কাছে কমপক্ষে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে হবে এবং যে গ্রহীতা পরমাণু হবে তার কাছে ইলেকট্রন শূন্য কক্ষক থাকতে হবে, যে জায়গাতে সে এই যে দুটো ইলেকট্রন একে দান করছে, সেই দান করা ইলেকট্রনগুলো যাতে সে গ্রহণ করতে পারে। এবং থার্ড পয়েন্ট কি না, এই ইলেকট্রন জোড়টাকে উভয় পরমাণু যেন সমানভাবে ব্যবহার করে। তাহলে এই তিনটে কন্ডিশন যদি মেনে চলে, তাহলে আমরা বলতে পারি যে অসমযোজী যৌগ গঠন করা সম্ভব। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এইটা যেমন ধরো অ্যামোনিয়া NH3, এর মাথায় এর মাথায় দুটি ইলেকট্রন জোড়, দুটি ইলেকট্রন থাকে, এটাকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলছি। এখন এই ইলেকট্রন জোড়টা এরা কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। তো যেসব ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর কাছে কিছু কিছু ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, কিন্তু তার কাছে সেগুলো এক্সট্রা ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলি। সুতরাং এক্ষেত্রে অ্যামোনিয়া অণুতে N পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। একইভাবে যদি আমরা ওয়াটার অণু দেখি, তাহলে দেখবো ওয়াটার অণুতে এই যে অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু নিজের কাছে 4টি ইলেকট্রন থাকে। এই 4টি ইলেকট্রন কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। সুতরাং এক্ষেত্রে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান। তো এইগুলোকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলছি এবং যারা অসমযোজী বন্ধন তৈরি করতে চায় তাদের কাছে অবশ্যই এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা থাকতে হবে। সুতরাং এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার মাধ্যমেই কোনো মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুর সাথে অসমযোজী বন্ধন গঠন করতে পারে। এখন কয়েকটি উদাহরণের সাহায্যে দেখা যাক যে কিভাবে আমরা অসমযোজী যৌগ গঠন করতে পারি। যেমন ধরো NH4+। NH4+ হচ্ছে একটি অসমযোজী যৌগ, অসমযোজী আয়ন এটা একটা। তো এটা কিভাবে তৈরি করা যেতে পারে? তো এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যামোনিয়া আছে NH3, আর একটা অংশ আছে H+। তো এই অ্যামোনিয়াটা N এর মাথায় ইলেকট্রন জোড় বর্তমান। এই ইলেকট্রন জোড়টা এই H পরমাণুকে দান করছে, দান করার মাধ্যমে অসমযোজী যৌগ তৈরি করছে। এখন অ্যামোনিয়া স্ট্রাকচার আমাদের জানা আছে। অ্যামোনিয়াতে যে 3টি H পরমাণু থাকে, অ্যামোনিয়ার মধ্যে 3টি H পরমাণু আছে, প্রত্যেকটা H পরমাণুর একটি করে ইলেকট্রন, তাহলে একটি করে ক্রস, এই H পরমাণুর একটা ক্রস, এই H পরমাণু একটি ক্রস। আর নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে মোট 5টি ইলেকট্রন থাকে। 5টির মধ্যে একটা ইলেকট্রন এখানে, একটা এখানে, একটা এখানে দিল, আর দুটো ইলেকট্রন এর কাছে থেকে যায়। এই দুটো ইলেকট্রন হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা এর এক্সট্রা ইলেকট্রন। এই ইলেকট্রনটা এবার এই H+ আয়নকে দান করবে। এই ইলেকট্রন জোড়টা দান করছে H+ আয়নকে, কারণ H+ আয়নের কাছে কোনো ইলেকট্রন নেই, তাহলে তার ইলেকট্রন শূন্য কক্ষক আছে, 1s কক্ষকটা ইলেকট্রন শূন্য, যার ফলে এই ইলেকট্রন জোড়টা H+ আয়নকে দান করে দিচ্ছে। তাহলে দান করার ফলে একটা বন্ধন তৈরি হবে এবং এই ইলেকট্রন জোড়টা উভয় পরমাণু নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয় পরমাণু কিন্তু সমানভাবে ব্যবহার করবে। তাহলে এবার যদি দেখি আমরা NH
এইচ এইচ এইচ, এখানে ক্রস ডট ক্রস ডট ক্রস ডট, আর এখানে হচ্ছে ডট। এই পুরো যেটা তৈরি হলো এটা হচ্ছে পজিটিভলি চার্জড। তাহলে এই ইলেকট্রন জোটটা যেমন হাইড্রোজেন ব্যবহার করতে পারে, তেমনি ওই ইলেকট্রন জোটটাকে নিয়ে পুরোটা নাইট্রোজেন পরমাণু ব্যবহার করতে পারে। এটা হাইড্রোজেন ব্যবহার করছে, এটা হাইড্রোজেন ব্যবহার করছে, এটা হাইড্রোজেন ব্যবহার করছে। সুতরাং এক্ষেত্রে যে বন্ড ফর্মেশনটা হলো, সেক্ষেত্রে এইচ বন্ড এইচ এইচ এইচ, এইটাই হলো অসমযোজী বন্ধন। এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর সাথে এই যে তিনটে হাইড্রোজেন আছে, এখানে একটা এখানে একটা এখানে একটা, এই তিনটে হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। আর এই হাইড্রোজেন পরমাণুটা অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, কারণ এন পরমাণুর ইলেকট্রন জোড় H+ আয়নকে দান করেছে, দান করার মাধ্যমে অসমযোজী বন্ধন তৈরি করেছে। সুতরাং এইভাবে আমরা কোনো অসমযোজী বন্ধন বা অসমযোজী যৌগের গঠন দেখাতে পারি। একই রকম ভাবে ধরো যদি আমরা H3O+ এর স্ট্রাকচার আঁকি, H3O+, H3O+ ও একটা অসমযোজী আয়ন। এক্ষেত্রে ওয়াটার আছে আর H+ আছে, ওয়াটার আর তার সঙ্গে আছে H+। এক্ষেত্রে অক্সিজেন পরমাণুর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, যার মধ্যে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন হয়ে H+ আয়নকে দান করবে, দান করার মাধ্যমে অসমযোজী বন্ধন গঠন করবে। এবং ওয়াটার অণুর যদি আমরা শেপটা দেখি, তাহলে দেখব হাইড্রোজেনের ক্রস, অক্সিজেনের ডট দেওয়ার পরও অক্সিজেনের নিজের কাছে আরো 4টি ইলেকট্রন থেকে যায়। এবার এই দুটো ইলেকট্রন H+ আয়নকে দান করবে, দুটো ইলেকট্রন দান করছে H+ আয়নকে। তাহলে H+ আয়নকে যদি দান করে, তাহলে কিরকম স্ট্রাকচার তৈরি হচ্ছে? এটা প্লাস আয়ন তৈরি হলো। তাহলে এই দুটোর উপর হাইড্রোজেন অধিকার আছে, এই দুটো ইলেকট্রনের উপর হাইড্রোজেন অধিকার, এই দুটোর উপর হাইড্রোজেন অধিকার, আর এই পুরোটার উপর অক্সিজেনের অধিকার আছে। তাহলে হওয়ার পর H বন্ড O বন্ড H, এই জায়গায় দুটি ইলেকট্রন আছে, আর এটা হচ্ছে অসমযোজী বন্ধন দিয়ে H। এটা হলো H2+ আয়নের স্ট্রাকচার, যেখানে অক্সিজেন পরমাণুর সাথে দুটি H পরমাণু সমযোজী বন্ধন, আর এই H পরমাণুটি অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। সুতরাং এইভাবে আমরা যে কোনো অসমযোজী যৌগের গঠনকে দেখাতে পারি। এখন পড়বো সমযোজী বন্ধনের আধুনিক ধারণা, যেটাকে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি বলছি। যে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা জানতে পারি, VBT বলা হয় সংক্ষেপে, বা যোজ্যতা বন্ধন তত্ত্ব। সেই ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা জানতে পারি যে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়। আগে তোমরা সমযোজী বন্ধন পড়েছো, যেখানে বলা হয়েছিল যে দুটি মৌলের পরমাণু ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন তৈরি করে। কিন্তু এক্ষেত্রে কি বলা হচ্ছে, যে পারমাণবিক কক্ষকগুলির অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। পারমাণবিক কক্ষক তোমরা পড়েছো, যেমন ধরো S কক্ষক, S কক্ষকের পিকচার পড়েছো, এরকম গোলাকার আকৃতির হয়, এটা নিউক্লিয়াস, এটা স্ফেরিক্যাল আকৃতি। একইভাবে P কক্ষকের আকৃতি পড়েছো, যেটা ডাম্বেল আকৃতির হয়, এরকম ডাম্বেল আকৃতি হবে, এগুলোকে লোব বলা হয়। এটা একটা লোব, এটা একটা লোব। সুতরাং এটা হচ্ছে P কক্ষকের আকৃতি। সাপোজ আমি মনে করলাম এটা হচ্ছে PX কক্ষক, এটা হচ্ছে S কক্ষক। সুতরাং S গোলাকার আকৃতির হয়, P কক্ষক ডাম্বেল আকৃতির হয়। তো যোজ্যতা বন্ধন তত্ত্ব বা ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলা আছে না, এই যে পারমাণবিক কক্ষকগুলি আছে, এদের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। এবং যে দুটি কক্ষক অভিলেপন ঘটাবে, সেখানে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে, অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রন থাকবে, এবং যে দুটি ইলেকট্রন অভিলেপন ঘটাবে তাদের স্পিন পরস্পরের বিপরীত দিকে হবে। অর্থাৎ যদি মনে করি যে একটি S কক্ষকের সাথে আরেকটি S কক্ষকের অভিলেপন ঘটছে, তাহলে এই দুটি S কক্ষকে যে দুটি ইলেকট্রন থাকবে তাদের স্পিন পরস্পরের বিপরীত দিকে থাকবে। বিপরীত দিকে থাকার জন্য তাদের মধ্যে একটা বিপরীত চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এবং সেই বিপরীত চৌম্বক ক্ষেত্রের ফলে প্রচন্ড আকর্ষণ বলের জন্য সমযোজী বন্ধনটা তৈরি হবে। সুতরাং ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এই পারমাণবিক কক্ষকগুলোর অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হবে। মনে করি ধরো একটা S অরবিটাল, এটা হচ্ছে একটা S কক্ষক কোন একটি পরমাণু, আর সেই পরমাণুরই অপর একটি S কক্ষকের সাথে অভিলেপন হলো। তো এই জায়গাটাকে আমরা অভিলেপন অঞ্চল বলি। যে জায়গাটাতে অভিলেপন হয়েছে এই জায়গাটাকে আমরা অভিলেপন অঞ্চল বলি। এবং এই জায়গাটাতে দুটি ইলেকট্রন থাকবে, এর একটি ইলেকট্রন
এই এস কক্ষকের একটা ইলেকট্রন, এই এস কক্ষকের একটা ইলেকট্রন, এবং সেই দুটি ইলেকট্রন পরস্পরের বিপরীত স্পিনে থাকবে। এবং বিপরীত স্পিনে থাকলে কি হবে না, এই জায়গাতে একটা বিপরীত চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই বিপরীত চৌম্বক ক্ষেত্রের ফলে প্রচন্ড আকর্ষণ বলের জন্য এই সমযোজী বন্ধনটা দৃঢ় হবে, শক্তিশালী হবে। এবং এই অঞ্চলটাকে আমরা অভিলেপন অঞ্চল বলছি। এই অভিলেপন অঞ্চলের মাত্রা যত বৃদ্ধি পাবে সমযোজী বন্ধন তত দৃঢ় হবে। আর কি বলা আছে এই তত্ত্বে না, কোনো মৌলের কোনো যৌগের মধ্যে ধরো একটা কেন্দ্রীয় পরমাণু আছে, সাপোজ CH4, এটা একটা যৌগ যেখানে কার্বনটা কেন্দ্রীয় পরমাণু, এবং কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলি অযুগ্ম ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটা দ্বারা সমযোজ্যতা পরিমাপ করা হবে। সেটা আমরা আগেও পড়েছি যে কার্বন পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলি অযুগ্ম ইলেকট্রন থাকে সেই সংখ্যা দ্বারা আমরা সমযোজ্যতাকে পরিমাপ করতে পারি। এখন এই যে পারমাণবিক কক্ষকগুলো অভিলেপন ঘটাচ্ছে, পারমাণবিক কক্ষকগুলি অভিলেপনের আগে তাদের যা ধর্মটা ছিল অভিলেপনের পরেও প্রায় একই রকম ধর্ম দেখানো হয়েছে। তো এখানে যে এস অরবিটাল দুটি অভিলেপন ঘটাচ্ছে, তো অভিলেপনের পূর্বে এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা হচ্ছে এই এস অরবিটালের জন্য, আর এই এস ইলেকট্রনটা হচ্ছে এই এস অরবিটালের জন্য। সুতরাং অভিলেপনের পূর্বে এই ইলেকট্রনগুলির প্রতি যে যার কক্ষকে যেমন অধিকার ছিল, তেমনি ভাবে অভিলেপন ঘটানোর পরও এই যে ইলেকট্রন জোট তৈরি হলো এই জোটটা কিন্তু এই জায়গাতে থাকবে, এবং সেই ইলেকট্রন জোটটার উপর প্রত্যেকটা কক্ষকেরই কিন্তু সমান অধিকার থাকবে। এরও ঠিক যতটাই অধিকার থাকবে, এরও ঠিক ততটাই অধিকার থাকবে। অর্থাৎ সেই ইলেকট্রন জোটটাকে তারা সমানভাবেই ব্যবহার করছে, বা প্রত্যেকের একই রকম অধিকার আমরা পাচ্ছি। সুতরাং অভিলেপনের পূর্বেও যেমন অধিকার ছিল, অভিলেপনের পরেও ঠিক একই রকম অধিকার থাকবে। আর লাস্ট পয়েন্ট কি না, এই যে পারমাণবিক কক্ষকগুলো অভিলেপন ঘটাচ্ছে, যে কক্ষকগুলো অভিলেপন ঘটাচ্ছে সেগুলো ছাড়া বাকি তাদের যে কক্ষকগুলি আছে সেগুলো কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটবে না। শুধুমাত্র যে কক্ষকগুলি অভিলেপন ঘটাচ্ছে তারাই এখানে অংশগ্রহণ করছে, আর বাকি কক্ষকগুলো তাদের নিজস্ব ধর্ম কিন্তু বজায় থাকবে। সুতরাং এই হলো ভ্যালেন্স বন্ড থিওরি। যে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা সমযোজ্যতার আধুনিক ধারণা সম্পর্কে জানতে পারলাম, এবং এটা কয়েকটি পয়েন্টের উপর বেস করে বলা আছে। তো ফার্স্ট পয়েন্টে গিয়ে কি বললাম, যে বিভিন্ন পারমাণবিক কক্ষকগুলি তাদের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি করে, এবং এই পারমাণবিক কক্ষকগুলিতে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে, সিঙ্গেল ইলেকট্রন, এবং যে দুটি কক্ষক অভিলেপন ঘটাবে সেখানে যে দুটি ইলেকট্রন থাকবে তাদের স্পিন পরস্পরের বিপরীত দিকে থাকবে, এবং বিপরীত চৌম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য একটা প্রচন্ড আকর্ষণ বল তৈরি হবে, যার জন্য সমযোজী বন্ধনটা দৃঢ় হবে। কেমন? আচ্ছা, এরপর আমরা পড়ে নেবো যে বিভিন্ন ধরনের অভিলেপন প্রক্রিয়ার সাহায্যে আমরা দেখতে পারি যে কিভাবে সমযোজী বন্ধন তৈরি হয়। এখন সমযোজী বন্ধন দুই প্রকারের হয়। একটা হচ্ছে সিগমা বন্ধন, এটাকে সিগমা বন্ড বলা হয়, আর বি হচ্ছে পাই বন্ড তৈরি হয়। সুতরাং সমযোজী বন্ধন দুই প্রকারের, সিগমা বন্ধন এবং পাই বন্ধন। এবার এই সিগমা বন্ড কিভাবে তৈরি হয় এবং পাই বন্ড কিভাবে তৈরি হয় এই দুটো আমাকে পড়তে হবে। সিগমা বন্ড আমরা কিভাবে তৈরি করতে পারি, যদি দেখা যায় যে দুটি পারমাণবিক কক্ষক তাদের অন্তর্নিউক্লিয় অক্ষ বরাবর মুখোমুখি অভিলেপন ঘটাচ্ছে। মুখোমুখি অভিলেপন ঘটালে তখন সিগমা বন্ড তৈরি হবে, আর যদি দেখা যায় পাশাপাশি অভিলেপন ঘটাচ্ছে তখন কিন্তু পাই বন্ড তৈরি হবে। সুতরাং মুখোমুখি অভিলেপন যত হবে সেখানে অভিলেপনের মাত্রা কিন্তু বেশি হবে, অভিলেপন অঞ্চলটা বেশি পাওয়া যাবে। সুতরাং সেই কারণে সিগমা বন্ড খুব স্ট্রং বন্ড হয়, শক্তিশালী বন্ড। আর পাই বন্ডে কি হয়, অভিলেপনের মাত্রাটা কম হয়, যেহেতু এরা পাশাপাশি অভিলেপন ঘটাচ্ছে, সমান্তরাল অক্ষ বরাবর অভিলেপন ঘটাচ্ছে। সুতরাং সেই কারণে পাই বন্ড কিন্তু কম শক্তিশালী হবে, বা তুলনামূলকভাবে দুর্বল প্রকৃতির হবে সিগমা বন্ডের তুলনায়। তো ফার্স্ট আমরা যেটা করবো যে সিগমা বন্ড কিভাবে তৈরি হয়, ফর্ম করে দেখো। তাহলে সিগমা বন্ড তৈরি করার ক্ষেত্রে দুটি পারমাণবিক কক্ষকের মুখোমুখি অভিলেপন ঘটাবো, এবং যে দুটি কক্ষক অভিলেপন ঘটাবে সেখানে অযুগ্ম ইলেকট্রন থাকবে, এবং যেখানে অযুগ্ম ইলেকট্রন দুটো স্পিন পরস্পরের বিপরীত দিকে থাকবে। এক্ষেত্রে এক নম্বর হচ্ছে এসএস অভিলেপন হতে পারে। এসএস অভিলেপন অর্থাৎ দুটি এস অরবিটাল যদি মুখোমুখি অভিলেপন ঘটে, এস অরবিটালের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই যেহেতু এটা গোলাকার আকৃতি, সুতরাং দুটি এস অরবিটাল মুখোমুখি অভিলেপন ঘটিয়ে সিগমা বন্ড তৈরি করতে পারে। এস অরবিটালের আকৃতি আমরা আগেই পড়েছি গোলাকার, এটা একটা এস অরবিটাল এবং এটা একটা এস অরবিটাল। তো দুটো এস অরবিটাল নিয়েছি। এখন এই দুটো এস অরবিটালের মধ্যে এখানে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। সেই অযুগ্ম ইলেকট্রন দুটি স্পিন পরস্পরের বিপরীত দিকে আছে, এবং এরা অভিলেপন ঘটাবে। কিভাবে অভিলেপন ঘটাবে, এই জায়গাটাকে আমরা অভিলেপন অঞ্চল বলছি।
সুতরাং এই জায়গাটা অভিলেপন ঘটালো, যেখানে দুটি ইলেকট্রন আছে, স্পিন পরস্পরের বিপরীত দিকে আছে, এবং অভিলেপন ঘটানোর ফলে এটা এসএস সিগমা বন্ধন তৈরি হবে। এইভাবে সিগমা বন্ডটা তৈরি হচ্ছে। আগে যেটা বলা হয়েছিল যে ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে তারা তৈরি করে, এক্ষেত্রে কিন্তু অভিলেপনের মাধ্যমে সিগমা বন্ড ফর্মেশনটা বলা হচ্ছে। এক্ষেত্রে যেমন ধরো হাইড্রোজেন অণুর গঠনটাকে আমরা দেখাতে পারি H2, কারণ হাইড্রোজেনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে দেখবো 1s1। সুতরাং হাইড্রোজেন পরমাণুর কেবলমাত্র 1s কক্ষক আছে, যেখানে একটি ইলেকট্রন আছে। সুতরাং এইটাকে যদি আমরা হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষক ধরি, আর এটা যদি অপর একটা হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষক ধরি, তাহলে এই 1s কক্ষকে একটি সিঙ্গেল ইলেকট্রন আছে, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, আর এই 1s কক্ষকে এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। তো সেই দুটি সিঙ্গেল ইলেকট্রন পরস্পরের মধ্যে অভিলেপন ঘটালো, তাহলে এটা একটা 1s কক্ষক, এটা একটা 1s কক্ষক, দুটো H পরমাণু, এটা একটা H পরমাণুর জন্য, এটা একটা H পরমাণুর জন্য, দুটো H পরমাণু পরস্পরের মধ্যে অভিলেপন ঘটালো, ঘটালে সিগমা বন্ড তৈরি হবে। এবং সেই সিগমা বন্ডটা কেমন হবে? H বন্ড দিয়ে H। তাহলে এই মাঝের যে বন্ডটা পেলাম, এই বন্ডটা হচ্ছে সিগমা বন্ড, এবং এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের হচ্ছে দুই প্রকার, সিগমা বন্ড এবং পাই বন্ড, যার মধ্যে এখানে সিগমা বন্ডটা পেলাম। তাহলে দুটো H পরমাণুর মাধ্যমে মধ্যে সিগমা বন্ডটা বর্তমান, এবং মুখোমুখি অভিলেপনের ফলে সিগমা বন্ডটা তৈরি হয়েছে। সুতরাং এসএস অভিলেপনের ফলে আমরা সিগমা বন্ড পাই। একইভাবে যদি আমরা এসপি অভিলেপন ঘটাই, এবার পড়ে নেই এসপি অভিলেপন, অর্থাৎ একটি এস অরবিটালের সাথে একটি পি অরবিটালে যদি অভিলেপন ঘটে, সেক্ষেত্রে সিগমা বন্ড তৈরি হতে পারে। এখন এস অরবিটালের আকৃতি দেখো গোলাকার আকৃতি হয়, প্লাস এর সঙ্গে একটা পি অরবিটাল নিচ্ছি। পি অরবিটাল আকৃতি এরকম ডাম্বেল আকৃতির হয়। একটা এস অরবিটালের সঙ্গে পি অরবিটাল, এস অরবিটালে কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, কিন্তু পি অরবিটালের অভিমুখ আছে। এর এই ডাম্বেল যেগুলো দেওয়া আছে, লোব যেগুলো, লোবের দিকগুলো আছে অভিমুখ। সুতরাং এরা যদি অভিলেপন ঘটায়, তাহলে এই জায়গাতে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, এই জায়গাতে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, সেই দুটি ইলেকট্রন পরস্পরের মধ্যে অভিলেপন ঘটাচ্ছে। তাহলে অভিলেপন ঘটালে এই তৈরি হলো, এটা হচ্ছে অভিলেপন অঞ্চল। এই অভিলেপন অঞ্চলে দুটি ইলেকট্রন আছে যাদের স্পিন পরস্পরের বিপরীত দিকে। সুতরাং এটা অভিলেপনে ঘটালে আমরা এসপি সিগমা বন্ধন পেয়ে যাব। এখান থেকে আমরা এসপি সিগমা বন্ড পাচ্ছি। তো এটা কোন অণুর ক্ষেত্রে হয়? যেমন ধরো এইচএফ এর ক্ষেত্রে আমরা এই ধরনের বন্ধন পেয়ে থাকি। যেমন কি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি লিখি, সেক্ষেত্রে পাবো 1s1। সুতরাং হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষক আছে, এটা যদি বলি আমরা 1s কক্ষক হাইড্রোজেন পরমাণুর, যেখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এই জায়গায় একটা ইলেকট্রন আছে। একইভাবে যদি ফ্লুরিন পরমাণু আসি আমরা, ফ্লুরিনের 9, তাহলে কি পাবো? না 1s2, 2s2, 2p5। তাহলে এটা হচ্ছে বহিস্থ কক্ষপথ, এবং বহিস্থ কক্ষপথে যদি পিকচারটা আঁকি, তাহলে দেখতে পাচ্ছি এইটা 2s, এটা 2p, এই জায়গাতে দুটি ইলেকট্রন আছে, আর 2p তে আছে মোট 5টা ইলেকট্রন। 5টার মধ্যে এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা। তাহলে এই ঘরটাতে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। এগুলো সব যুগ্ম ইলেকট্রন। যুগ্ম ইলেকট্রন হলে হবে না, যেখানে অযুগ্ম ইলেকট্রন থাকবে, অযুগ্ম ইলেকট্রন যুক্ত কক্ষকটারই অভিলেপন হবে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন যুক্ত কক্ষক বলতে এটা পিজেড, প্রথমটা হচ্ছে পিএক্স, দ্বিতীয়টা পিওয়াই, তৃতীয়টা পিজেড। তাহলে পিজেড কক্ষক আছে, তাহলে এটাকে বলতে পারি পিজেড। এটা হচ্ছে পিজেড কক্ষক। তাহলে এটা হলো পিজেড কক্ষক। এটা কার জন্য? এটা হচ্ছে এফ পরমাণুর জন্য পিজেড কক্ষক। আর এটা হচ্ছে 1s কক্ষক। এটা কার জন্য? এটা এইচ পরমাণুর জন্য 1s কক্ষক। তাহলে এই দুটো অভিলেপন ঘটাবে। তাহলে এটা হচ্ছে 1s এর সঙ্গে অভিলেপন ঘটাচ্ছে এর কোনটা? 2p, 2pz। তাহলে এটা 1s কক্ষক, এটা কার? এইচ পরমাণুর জন্য। আর এটা 2pz কক্ষক, এটা হচ্ছে ফ্লুরিন পরমাণুর জন্য। এবং এরা দুজন অভিলেপন ঘটালো, ঘটানোর ফলে H বন্ড F তৈরি হবে, এবং এই বন্ডটা হলো সিগমা বন্ড। সুতরাং এইভাবে আমরা sp অভিলেপনের ফলে সমযোজী সিগমা বন্ধন পাবো। আর একটা সিগমা বন্ধন পেতে পারি, যেটা হচ্ছে pp অভিলেপন। যদি এবার pp অভিলেপন হয়, সেক্ষেত্রে আমরা সিগমা বন্ধন পেতে পারি। এরপর 3 নম্বর হচ্ছে pp অভিলেপন, অর্থাৎ দুটি p অরবিটাল যদি তাদের অন্তর্নিহিত অক্ষ বরাবর মুখোমুখি অভিলেপন ঘটায়, তাহলে কিন্তু আমরা সিগমা বন্ড পেয়ে যাব। এক্ষেত্রে ধরো এটা একটা p অরবিটাল প্লাস এটা একটা p অরবিটাল, তাহলে দুটো p অরবিটাল নিচ্ছে যারা মুখোমুখি অভিলেপন ঘটাবে। এগুলো তাদের মুখোমুখি অভিলেপন ঘটাচ্ছে। মুখোমুখি যদি অভিলেপন ঘটায়, তাহলে এই জায়গাটা অভিলেপন অঞ্চল,
অভিলেপন অঞ্চলের ফলে এখান থেকে আমরা পিপি সিগমা বন্ড পেয়ে যাচ্ছি। এই পিপি সিগমা বন্ডটা কারা তৈরি করতে পারে? যেমন ধরো ফ্লুরিন তৈরি করতে পারে, F2 কিংবা Cl2, এদের ক্ষেত্রে এই ধরনের পিপি সিগমা বন্ড তৈরি হয়। কারণ ফ্লুরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, ফ্লুরিনের 9, তাহলে 1s2 2s2 2p5, এবং এর যদি আমরা স্ট্রাকচার দিয়ে দেখি কক্ষকটাকে, তাহলে দেখতে পাচ্ছি এটা 2s আছে, এখানে 2p আছে, এখানে দুটি ইলেকট্রন আছে, আর p তে মোট 5টা ইলেকট্রন আছে, যার মধ্যে এই pz ঘরটাতে সিঙ্গেল ইলেকট্রন আছে। তাহলে এই যে অযুগ্ম ইলেকট্রন আছে, সেই অযুগ্ম ইলেকট্রন যুক্ত কক্ষকটারই অভিলেপন ঘটাবে। তাহলে এইটাকে যদি আমরা pz নিই, এটা হচ্ছে একটা pz কক্ষক, আর এটা হচ্ছে আরেকটা pz কক্ষক। এটা একটা F পরমাণুর জন্য, এইটা একটা F পরমাণুর জন্য। সুতরাং দুটো F পরমাণু, এটা একটা F পরমাণু pz কক্ষক, এটা একটা F পরমাণু pz কক্ষক। এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। এই দুটো অযুগ্ম ইলেকট্রন পরস্পরের মধ্যে অভিলেপন ঘটালো। তাহলে এই জায়গাটা অভিলেপন অঞ্চল। এই অভিলেপন অঞ্চলে দুটি ইলেকট্রন আছে, যাদের স্পিন পরস্পরের বিপরীত দিকে, এবং বিপরীত দিকে অভিলেপন ঘটানোর ফলে আমরা পিপি সিগমা বন্ড পেয়ে যাচ্ছি। যার ফলে এখানে এরকম পাবো F বন্ড F, এটা সিগমা বন্ড পেয়ে যাচ্ছি। তাহলে এই যে বন্ডটা, এটা হচ্ছে সিগমা বন্ড। সুতরাং এইভাবে আমরা sp কিংবা pp কিংবা ss অভিলেপনের ফলে সমযোজী সিগমা বন্ধনটা পাই। এবং এই সিগমা বন্ধনের ক্ষেত্রে সবসময় মুখোমুখি অভিলেপন ঘটছে, এবং মুখোমুখি অভিলেপন হলে অভিলেপনের মাত্রাটা অনেক বেশি হয়, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা অনেক বেশি হয়, যার ফলে সিগমা বন্ধন খুব দৃঢ় হবে, খুব শক্তিশালী হবে। এরপর যেটা করবো সেটা হচ্ছে পাই বন্ধন। এরপর দেখে নেওয়া যাক পাই বন্ধন কিভাবে তৈরি হয়। এখন পাই বন্ধন তৈরি হয় কিভাবে না, দুটি কক্ষক যদি তাদের অন্তর্নিউক্লিয় অক্ষ বরাবর পাশাপাশি অভিলেপন ঘটায়, মানে সমান্তরাল অক্ষ বরাবর এখানে অভিলেপন ঘটাবে, সমান্তরাল অক্ষ বরাবর যদি অভিলেপন ঘটায়, তাহলে আমরা কিন্তু পাই বন্ড পেয়ে যাব। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র পি অরবিটাল গুলি অভিলেপন ঘটালে পাই বন্ড তৈরি হবে। এস অরবিটাল কিংবা এসপি বা এসএস এদের অভিলেপনের ফলে কিন্তু পাই বন্ড কখনো তৈরি হয় না। পাই বন্ড তৈরি হয় দুটি পি অরবিটাল তাদের পাশাপাশি অভিলেপনের ফলে পাই বন্ড তৈরি হবে। এক্ষেত্রে এটা একটা পি অরবিটাল লিখেছি, আর একটা পি অরবিটাল এটা লিখছি, দুটো পি অরবিটাল আছে পাশাপাশি, মানে এদের সমান্তরাল অক্ষ বরাবর লিখতে হবে। কারণ এখন এস অরবিটালের তো অভিমুখ নেই, সুতরাং এস অরবিটালকে সমান্তরালভাবে লেখা সম্ভব না। সুতরাং দুটি পি অরবিটালকে আমরা যেহেতু এদের নির্দিষ্ট অভিমুখ আছে, সেই কারণে নির্দিষ্ট এটা অভিমুখ এই বরাবর, এদের অভিমুখ এই বরাবর, সুতরাং সমান্তরাল অক্ষ বরাবর দুটি পি অরবিটালকে লেখা আছে। এবং যে দুটি পি অরবিটাল অভিলেপন ঘটাবে সেই দুটো কিন্তু একই ধরনের হতে হবে। এটা যদি পিএক্স হয়, এটাও পিএক্স হবে। এটা যদি পিওয়াই কক্ষক হয়, এটাও পিওয়াই কক্ষক হবে। কিন্তু কখনোই পিএক্স এর সাথে পিওয়াই বা পিওয়াই এর সাথে পিজেড এদের অভিলেপনের ফলে পাই বন্ড তৈরি হওয়া সম্ভব নয়। সুতরাং একটা পিএক্স অরবিটালের সাথে অপর একটি পিএক্স অরবিটালের পাশাপাশি অভিলেপনের ফলে পাই বন্ড তৈরি হবে। এবং এই জায়গাগুলোতে কেন্দ্রকটা আছে বা নিউক্লিয়াসটা আছে, এবং এক্ষেত্রে যদি অভিলেপন ঘটায় তাহলে এইভাবে অভিলেপনটা হবে। এই জায়গাগুলোকে আমরা অভিলেপন অঞ্চল বলছি। এখানে একটা অভিলেপন অঞ্চল পাবো, এই নিচে একটা অভিলেপন অঞ্চল পাবো। এখন এক্ষেত্রে অভিলেপন অঞ্চলগুলোর পরিমাণ হচ্ছে খুব কম। সিগমা বন্ধনে যতটা ভেতরের দিকে তারা প্রবেশ করতে পারে, অভিলেপন অঞ্চলে যত বেশি হয়, কিন্তু পাই বন্ধনের ক্ষেত্রে অভিলেপন অঞ্চলের মাত্রাটা কিন্তু অনেক কম হবে। যার ফলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি না, পিপি, এটা হচ্ছে পাই বন্ধন। এইভাবে পাই বন্ড তৈরি হয়। পাই বন্ড শুধুমাত্র একরকম ভাবেই তৈরি হতে পারে, দুটি একই ধরনের পি অরবিটালের সমান্তরাল অক্ষ বরাবর যদি পাশাপাশি অভিলেপন ঘটায়, অভিলেপনের ফলে পাই বন্ড তৈরি হবে। এবং এখানে একটা অযুগ্ম ইলেকট্রন থাকবে, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন থাকবে, যে দুটি অযুগ্ম ইলেকট্রনের স্পিন বিপরীত দিকে আছে, সেই বিপরীত স্পিন যুক্ত দুটি অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট কক্ষকের পাশাপাশি অভিলেপনের ফলেই আমরা পাই বন্ড পেতে পারি। যদি বন্ধন তিন প্রকারের হয়, এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। তো কোনো অণুতে এক বন্ধন থাকতে পারে, তাহলে এ সিঙ্গেল বন্ড এ আছে, এটা এক বন্ধন। কোনো অণুতে দ্বিবন্ধন থাকতে পারে, এ ডবল বন্ড এ আছে। আর কোনো অণুতে ত্রিবন্ধন থাকতে পারে, তাহলে এ ট্রিপল বন্ড এ আছে। মনে করলাম তো যখনই দেখবে সিঙ্গেল বন্ড আছে, এটা মানে হচ্ছে সবসময় সিগমা বন্ড। সিগমা সিঙ্গেল বন্ড থাকা মানেই সেটা সিগমা। যখন ডবল বন্ড থাকবে, ডবল বন্ড মানে এখানে থাকবে একটা সিগমা প্লাস একটা পাই। আর যখন ট্রিপল বন্ড থাকবে, ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই। এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং খুবই মনে রাখা প্রয়োজন। যখনই সিঙ্গেল বন্ড থাকবে সেটা সিগমা বন্ড, ডবল বন্ড থাকা মানে একটা সিগমা একটা পাই,
আর ট্রিপল বন্ড থাকা মানে একটা সিগমা দুটো পাই। এবার এই যে আমি এখানে লেখা আছে যে একটা সিগমা একটা পাই বা একটা সিগমা দুটো পাই, এটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ফর্ম করছে, সেগুলো এদের আমরা যদি স্ট্রাকচার ড্র করি এবং অভিলেপন দেখাই, অভিলেপনের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে সিগমা বন্ড হচ্ছে, কিভাবে পাই বন্ড হচ্ছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। এখন আমরা যেটা বললাম, এখন যোজ্যতা বন্ধন তত্ত্ব বা ভ্যালেন্স বন্ড থিওরি, এই থিওরির সাহায্যে যে অভিলেপনের মাধ্যমে আমরা বন্ড তৈরি করছি, এটা কিন্তু সমস্ত অণুর ক্ষেত্রে প্রযোজ্য নয় বা সব অণুর ক্ষেত্রে এইভাবে কিন্তু দেখানো সম্ভব নয়। এখানে যেমন কয়েকটা ছোট ছোট অণুর ক্ষেত্রে দেখালাম, যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, এদের ক্ষেত্রে দেখানো যাবে। যেমন এই ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে, ভ্যালেন্স বন্ড থিওরিটা আমরা H2 বা Cl2, F2, O2 এদের ক্ষেত্রে আমরা দেখাতে পারি। কিন্তু যখনই একটা বড় মলিকিউলস হয়ে যাবে, যেমন ধরো CH4 বা ওয়াটার বা NH3, বা ধরো H2S, এই ধরনের অণুর ক্ষেত্রে কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে কক্ষক অভিলেপনের মাধ্যমে বন্ধন গঠন প্রক্রিয়া দেখানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? যদি ধরো আমরা ওয়াটার মলিকিউলসটার কথা কল্পনা করি, ওয়াটার মলিকিউলস, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 8, আমরা কি লিখতে পারি না 1s2 2s2 2p4। এবং এর যদি আমরা স্ট্রাকচারটা ড্র করি তাহলে দেখব যে 2s এবং 2p এটা হচ্ছে বহিস্থ কক্ষ। 2s কক্ষকে দুটি ইলেকট্রন আছে এবং 2p তে মোট 4টি ইলেকট্রন, যার মধ্যে প্রথম ঘরে দুটো, দ্বিতীয় ঘরে একটা, তৃতীয় ঘরে একটা। সুতরাং অক্সিজেন পরমাণুর দুটি ঘরে অযুগ্ম ইলেকট্রন বর্তমান। এটাকে যদি আমরা py ঘর বলি, এই ঘরটা হচ্ছে py ঘর, এই ঘরটা pz ঘর। সুতরাং অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি দুটি অযুগ্ম ইলেকট্রন বর্তমান, একটি py ঘরে আছে, একটি pz ঘরে আছে। এখন এদের যদি আমরা পিকচার ড্র করি তাহলে অক্সিজেন পরমাণুর পিকচারটা কেমন হবে? এটা একটা হবে, এটা একটা হবে, এরকম দেখতে হবে। কারণ আমরা জানি যে p যে অরবিটাল px py pz, এই তিনটে অরবিটাল পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। সুতরাং এটাকে যদি আমরা py ধরি, এটাকে আমরা যদি pz ধরি, আমি মনে করলাম এটা হচ্ছে py আর এটাকে মনে করলাম আমি pz, তাহলে এই দুটি অরবিটাল পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন এখানে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে একটি অযুগ্ম ইলেকট্রন আছে। এরপর এই অভিলেপন ঘটাবে কার সাথে? হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কিরকম? 1, এক্ষেত্রে 1s1। তাহলে s অরবিটালে একটি ইলেকট্রন আছে, তাহলে এই p অরবিটালের সাথে অভিলেপন ঘটাবে হাইড্রোজেনের s অরবিটাল, এটা হচ্ছে অভিলেপন অঞ্চল। আর এই p অরবিটালের সাথে অভিলেপন ঘটাবে হাইড্রোজেনের 1s অরবিটাল, তাহলে এটা হচ্ছে 1s অরবিটাল, এটা হাইড্রোজেন পরমাণুর জন্য। এটাও একটা 1s অরবিটাল, এটাও হাইড্রোজেন পরমাণুর জন্য। আর এই যে পিকচারটা এঁকেছি, এটা হচ্ছে অক্সিজেন পরমাণুর জন্য। অক্সিজেন পরমাণুর একটা এটা py, এটা হচ্ছে pz। তাহলে এই যদি পিকচার হয় তাহলে এর স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, বন্ডটা কেমন তৈরি হওয়া উচিত? এখানটা আছে অক্সিজেন পরমাণু, তাহলে এদিকে একটা বন্ড তৈরি হচ্ছে, তাহলে এখানে একটা বন্ড তৈরি হলো H, এদিকে একটা বন্ড তৈরি হলো H, যার ফলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। সুতরাং এইভাবে যদি আমরা অভিলেপন প্রক্রিয়ার সাথে দেখাই তাহলে দেখবো ওয়াটার অণুতে HOH বন্ধন কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি নেই। ওয়াটার অণুতে অ্যাকচুয়ালি বন্ধন কোণের মান হচ্ছে 104 ডিগ্রি 28 মিনিট। তো এটাকে কিভাবে এক্সপ্লেন করা যাবে? এখানে হওয়া উচিত 90 ডিগ্রি, কিন্তু হয়ে আছে 104 ডিগ্রি 28 মিনিট। তো এইটাকে ব্যাখ্যা করার জন্য ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে শঙ্করায়ন তত্ত্ব আবিষ্কার হয় এবং শঙ্করায়ন তত্ত্বের সাহায্যে আমরা এই যে মলিকিউলস গুলো আছে, এই মলিকিউলস গুলোর গঠন সহজেই ব্যাখ্যা করতে পারি। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে শঙ্করায়ন তত্ত্ব। এখন আমরা শঙ্করায়ন তত্ত্ব সম্পর্কে পড়বো। তো শঙ্করায়ন তত্ত্বে কি বলা আছে না, ধরো CH4 বা ওয়াটার বা H2S, এই যে অণুগুলো আছে সেই অণুগুলোতে যে কেন্দ্রীয় পরমাণু আছে, যেখানে যেমন ধরো কার্বনটা কেন্দ্রীয় পরমাণু, এখানে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, এখানে সালফার কেন্দ্রীয় পরমাণু। এই কেন্দ্রীয় পরমাণুগুলো যখন যৌগ তৈরি করে তখন বাইরে থেকে শক্তি শোষণ করে এর যোজ্যতা কক্ষে যদি কোনো যুগ্ম ইলেকট্রন থাকে, সেই যুগ্ম ইলেকট্রনগুলিকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে স্থানান্তরিত করে। স্থানান্তরিত করার পর যে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট কক্ষকগুলি তৈরি হয়, সেই কক্ষকগুলি পরস্পরের সাথে মিলিত হয়, মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন এবং সমতুল্য সংকর কক্ষক তৈরি করে।
এই ঘটনাটাকে আমরা সংকরায়ন বলছি। তো সংকরায়ন তত্ত্বে মেনলি এই জিনিসটাই বলা আছে যে যুগ্ম ইলেকট্রন বিশিষ্ট যদি কোনো ইলেকট্রন থাকে যোজ্যতা কক্ষে, সেগুলো বাইরে থেকে শক্তির প্রভাবে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে স্থানান্তরিত হয়। এরপর এই অযুগ্ম ইলেকট্রন যুক্ত কক্ষকগুলি পরস্পরের সাথে মিলিত হয়ে সমতুল্য এবং সমশক্তি সম্পন্ন সংকর কক্ষক তৈরি হয়। এই ঘটনাটাকে আমরা সংকরায়ন বলছি। তো এটা যদি আমরা একটা এক্সাম্পলের সাথে দেখি, দেখো যে কার্বন পরমাণুর ভূমিস্তরে ইলেকট্রন বিন্যাস লিখেছি, এরপর যদি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে দেখতে পাবো যে 2s কক্ষ থেকে, এটা যেহেতু এটা যুগ্ম অবস্থায় আছে, তাই এখান থেকে একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষ মানে 2pz এ স্থানান্তরিত হলো। তাহলে এই অবস্থায় এর অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট কক্ষক আছে 4টি, s কক্ষক আছে 1টি এবং p কক্ষক আছে 3টি। এবার এই কক্ষকগুলো এরা বিভিন্ন ভাবে মিলিত হতে পারে, যেভাবে মিলিত হবে সেইভাবে এরা সংকর কক্ষক তৈরি হবে, এবং যতগুলি পারমাণবিক কক্ষক মিলিত হবে ততগুলি সংকর কক্ষক তৈরি হবে। যদি n সংখ্যক পারমাণবিক কক্ষক মিলিত হয় তাহলে n সংখ্যক আমরা সংকর কক্ষক পাবো। এখানে ধরো মনে করো, আমি যদি মনে করি যে একটা s এর সাথে একটা p মিলিত হয়েছে, একটা s এর সাথে একটা p মিলিত হতে পারে, সেক্ষেত্রে সংকরায়ন হয়ে যাবে sp। এবং পারমাণবিক কক্ষক মিলিত হয়েছে দুটি, একটা s এর সাথে একটা p মিলিত হয়েছে, সুতরাং সংকর কক্ষক তৈরি হবে দুটি, অর্থাৎ sp তৈরি হবে দুটি সংকর কক্ষক আমরা পেয়ে যাব। আবার যদি একটা s এর সাথে দুটো p মিলিত হয় তখন সেক্ষেত্রে সংকরায়ন পাবো আমরা sp2, এইভাবে লেখে sp2। এক্ষেত্রে একটা s এর সাথে মিলিত হচ্ছে দুটি p, সুতরাং মোট সংকর কক্ষক তৈরি হবে 3টি। তাহলে sp2 এই যে সংকর কক্ষকটা, এটা মোট 3টি তৈরি হবে, sp সংকর কক্ষকটা দুটো তৈরি হবে। একইভাবে একটা s এর সাথে যদি 3টি p মিলিত হয় তখন আমরা সংকরায়ন পেয়ে যাব sp3, এবং একটা s এর সাথে 3টি p মিলিত হচ্ছে মানে মোট 4টি পারমাণবিক কক্ষক মিলিত হচ্ছে, যার ফলে 4টি সংকর কক্ষক পাবো, অর্থাৎ 4টি sp3 সংকর কক্ষক পাওয়া যাবে। তো সংকরায়ন তত্ত্বে এই ঘটনাটা বলা আছে, এবং এখান থেকে আমরা এই সংকরায়ন সম্পর্কে জানতে পারছি, এবং এখান থেকে বিভিন্ন ধরনের সংকরায়ন হতে পারে, sp, sp2, sp3। এরপর নেক্সট আছে sp3d, অর্থাৎ একটা s, 3টি p এবং একটি d পারমাণবিক কক্ষকের মিশ্রণে তৈরি হয়েছে sp3d, এবং সেক্ষেত্রে মোট 5টি সংকর কক্ষক তৈরি হবে। এরপর আছে sp3d2, এক্ষেত্রে মিলিত হয়েছে মোট 6টা মিলিত হচ্ছে, একটি s কক্ষক, 3টি p কক্ষক, 2টি d কক্ষক, মোট 6টি কক্ষক মিলিত হয়েছে, তার মানে 6টি সংকর কক্ষক তৈরি হবে, তাহলে 6টি sp3d2 সংকর কক্ষক তৈরি হচ্ছে। একইভাবে sp3d3 হতে পারে, sp3d3, তাহলে এক্ষেত্রে মোট সংকর কক্ষক হবে 7টি। সুতরাং এইভাবে আমরা সংকরায়ন তত্ত্বের আবিষ্কার হয়, এবং এই সংকর কক্ষকগুলো আমরা পেয়ে যাব, এবং এখান থেকেই আমরা বিভিন্ন অণু বা আয়নের মধ্যে যে কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে তার সংকরায়ন কি হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে sp3 সংকরায়ন। এখন sp3 সংকরায়ন নিয়ে আলোচনা করা যাক। তো ফার্স্ট আমরা দেখি sp3 সংকরায়ন কিভাবে তৈরি হয়। এক্ষেত্রে কি লিখেছি না, ভূমিস্তরে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখেছি 1s2, 1s কক্ষকে দুটি ইলেকট্রন আছে, 2s এ দুটি ইলেকট্রন আছে, 2p তে দুটি ইলেকট্রন আছে। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস কি হবে না, 2s যে কক্ষকটা ছিল সেখান থেকে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে 2p তে চলে যাবে। তাহলে এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন যুক্ত কক্ষক হচ্ছে 4টি, 2s এ একটি ইলেকট্রন আছে আর 2p তে 3টি ইলেকট্রন আছে। এখন এই যে কক্ষক 3টি আছে, এই মোট 4টি কক্ষক, এখানে একটি আর এখানে 3টি, মোট 4টি কক্ষক পরস্পরের সাথে মিলিত হবে, মিলিত হয়ে 4টি sp3 সংকর কক্ষক তৈরি হবে, কারণ এখানে পারমাণবিক কক্ষক মিলিত হয়েছে 4টি, যার ফলে sp3 সংকর কক্ষকও 4টি তৈরি হবে। তাহলে এখানে একটি ঘর আর এখানে 3টি ঘর, মোট মিলিত হয়ে একসঙ্গে 4টি ঘর হয়ে যাবে, এবং এই 4টে ঘরের শক্তি কিন্তু সমান। এগুলোকে আমরা 4টি sp3 সংকর কক্ষক বলছি। তাহলে এই যে 4টি কক্ষক আছে, প্রত্যেকটা কক্ষক কিন্তু সমতুল্য এবং সমশক্তি সম্পন্ন, যার ফলে আমরা sp3 সংকরায়ন এখান থেকে পেয়ে যাচ্ছি। এই ঘটনাটাকে আমরা sp3 সংকরায়ন বলছি। তাহলে একটা s এর সাথে 3টে p যদি মিলিত হয়, মিলিত হওয়ার পর 4টি sp3 সংকর কক্ষক তৈরি হলো। সুতরাং কার্বন পরমাণু সংকরায়ন এক্ষেত্রে sp3। এবার sp3 যখন কার্বন পরমাণু সংকরায়ন হবে তখন যৌগটার আকৃতি কেমন হবে বা কিভাবে তখন যৌগটা তৈরি হবে। এক্ষেত্রে দেখো s অরবিটালের আকৃতি আমরা জানি গোলাকার, এর সাথে 3টি p অরবিটাল মিলিত হচ্ছে। একটা ধরো px অরবিটাল, এটা আমি মনে করলাম px অরবিটাল, এর সঙ্গে আছে একটা py অরবিটাল, এটা হচ্ছে py অরবিটাল,
আর এর সঙ্গে মিলিত হচ্ছে পিজেড অরবিটাল, এটা হচ্ছে একটা পিজেড অরবিটাল। সুতরাং একটি এস কক্ষক যার সঙ্গে মিলিত হচ্ছে তিনটি পি কক্ষক। এবার যদি এরা মিলিত হয়, মিলিত হওয়ার পর দেখতে কেমন হবে, পরস্পরের সাথে মিলিত হয়ে গেলে এদের আকৃতি হয়ে যাবে এরকম। এই দেখতে হলো। তাহলে মিলিত হয়ে যাওয়ার পর sp3 সংকর কক্ষক কটা তৈরি হয়েছে? 4টি। এগুলো হচ্ছে sp3 সংকর কক্ষক, প্রত্যেকটা sp3। এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3। তাহলে 4টি sp3 সংকর কক্ষক তৈরি হলো। এবং 4টি sp3 সংকর কক্ষকগুলোর আকৃতি কিরকম, এটা যদি আমরা একটা স্ট্রাকচারের সাহায্যে দেখে নিই তাহলে দেখবো যে এই ধরনের স্ট্রাকচারটা পাওয়া যাবে। অর্থাৎ এইটা যদি তোমার কার্বন পরমাণু হয়, এটা কার্বন পরমাণু, তাহলে কার্বন পরমাণু 4টি sp3 সংকর কক্ষক। এটা একটা sp3 সংকর কক্ষক, এটা একটা সংকর কক্ষক, এটা একটা সংকর কক্ষক, এটা একটা সংকর কক্ষক। এই ধরনের আকৃতি আমরা পাবো। এটাকে বলছি সুষম চতুস্থলক বা চতুস্থলক আকৃতির একটা গঠন আমরা পাচ্ছি। সুতরাং sp3 সংকুরায়ন যদি কার্বন পরমাণুর হয় তাহলে আকৃতিটা হবে চতুস্থলক আকৃতি। অর্থাৎ 4টি যে sp3 সংকর কক্ষক তৈরি হবে তারা পরস্পরের সাথে এইরকম ভাবে বিন্যস্ত থাকবে এবং প্রত্যেকটি বন্ধন কোণের মান, এই যে বন্ধন কোণটা আছে, বন্ধন কোণটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল, অর্থাৎ এর সঙ্গে এর অ্যাঙ্গেল বা এর সঙ্গে এর অ্যাঙ্গেল বা এর সঙ্গে এর অ্যাঙ্গেল, এখানে যে প্রত্যেকটা অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলগুলো 109 ডিগ্রি 28 মিনিট করে হবে। তো এটাকে আমরা বলছি চতুস্থলক গঠন। চতুস্থলক গঠন। সুতরাং sp3 সংকুরায়নের ফলে আমরা এই ধরনের চতুস্থলক আকৃতির বিন্যাস পেয়ে যাব। এবং এইভাবে আমরা মিথেন অণু স্ট্রাকচারকে ড্র করতে পারি। যদি মিথেন অণু স্ট্রাকচার ড্র করি তাহলে কিরকম দেখবো, দেখো মিথেন যে অণুটা আছে সেই অণুতে কার্বন পরমাণু CH4 অণুতে এই কার্বন পরমাণুটা sp3 সংকরায়িত। সুতরাং sp3 সংকরায়িত মানে কার্বনের 4টি sp3 সংকর কক্ষক আছে। তাহলে 4টি sp3 সংকর কক্ষকে দেখতে কিরকম, এরকম দেখতে হবে। তাহলে প্রত্যেকটা sp3, এখন 4টি H পরমাণু আছে, H পরমাণু হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি লিখি তাহলে 1s1, তাহলে এর 1s কক্ষক আছে। তাহলে 1s কক্ষকে আবার একটি অযুগ্ম ইলেকট্রন আছে। সুতরাং অভিলেপন হবে কার সাথে, এই যে sp3 সংকর কক্ষক ছিল এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s, এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s, এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s, এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s। এই জায়গাগুলোকে আমরা অভিলেপন অঞ্চল বলছি। সুতরাং এগুলো হচ্ছে sp3 সংকর কক্ষক। এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3। তাহলে 4টি sp3 সংকর কক্ষক। আর এগুলো হচ্ছে হাইড্রোজেন পরমাণুর 1s, নিউক্লিয়াস। আর এগুলো হচ্ছে H পরমাণুর 1s কক্ষক, এটা 1s কক্ষক, এটা একটা 1s কক্ষক, এটা একটা 1s কক্ষক। তাহলে এক্ষেত্রে 4টি H পরমাণুর সাথে sp3 সংকর কক্ষকের মুখোমুখি অভিলেপন ঘটিয়েছে। মুখোমুখি অভিলেপন ঘটালে আমরা জানি সিগমা বন্ড তৈরি হয়। তাহলে এক্ষেত্রে মাঝখানে থাকছে কার্বন, এইখানে হচ্ছে হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এবং এই বন্ধন কোণটার মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট এবং এটা সুষম চতুস্থলক আকৃতি। এটার গঠন হচ্ছে সুষম চতুস্থলক। এবং এটা যদি আমরা স্ট্রাকচারের সাহায্যে দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে কার্বন পরমাণু, এটা একটা sp3 সংকর কক্ষক ছিল, এর সাথে হাইড্রোজেন পরমাণুর 1s টা অভিলেপন ঘটিয়েছে। এই জায়গায় হাইড্রোজেন পরমাণু একটা 1s অভিলেপন ঘটিয়েছে, এই জায়গাতে একটা অভিলেপন ঘটিয়েছে, এই জায়গায় একটা অভিলেপন ঘটিয়েছে। এবং এই যে অভিলেপনগুলো হচ্ছে এগুলো হচ্ছে মুখোমুখি অভিলেপন। এবং মুখোমুখি অভিলেপন হলে আমরা জানি সিগমা বন্ধন তৈরি হয়। তাহলে এক্ষেত্রে এই যে বন্ডগুলো তৈরি হয়েছে, কার্বন পরমাণুর সাথে 4টে যে বন্ড তৈরি হয়েছে, এই বন্ডগুলো প্রত্যেকটা কিন্তু সিগমা বন্ড। তাহলে এই বন্ডগুলো হচ্ছে সব সিগমা বন্ড। তাহলে এক্ষেত্রে মিথেন অণুতে 4টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন বর্তমান এবং ইহার গঠন সুষম চতুস্থলক আকৃতির এবং প্রত্যেকটি বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট এবং কার্বন পরমাণু সংগ্রহ sp3। ওকে, এরপর যদি আমরা ইথেন অণুর গঠনটা দেখে নিই, একই রকম ভাবে আমরা ইথেন অণুরও স্ট্রাকচার ড্র করতে পারি যেখানে কার্বন পরমাণু সংক্রায়ন sp3। ইথেন মানে C2H6, এখানে হচ্ছে ইথেন, এখানে কার্বন পরমাণু দুটি আছে, তো দুটি কার্বন পরমাণু সংকরায়নই কিন্তু sp3। এবং এটার যদি আমরা লিখি এইভাবে CH3 সিঙ্গেল বন্ড CH3,
এখানে যে দুটি কার্বন পরমাণু আছে, দুটি কার্বন পরমাণু কিন্তু sp3 সংকরায়িত এবং এদের মাঝখানে একটা বন্ড আছে, দুটি কার্বন পরমাণুর মাঝখানে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন এটা হচ্ছে সিগমা বন্ড। তো কিভাবে এটা ড্র করতে পারি দেখা যাক। এক্ষেত্রে দুটি কার্বন পরমাণু কিন্তু sp3 মানে তাহলে দুজনেরই কিন্তু এই ধরনের সংকর কক্ষক বর্তমান। এক্ষেত্রে দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, এক্ষেত্রে যে দুটি কার্বন পরমাণু আছে, দুটো কার্বন পরমাণুরই এরকম দুটি sp3 সংকর কক্ষক আছে, দুটি কার্বন পরমাণু। এটা একটি কার্বন পরমাণু আর এদিকে একটা কার্বন পরমাণু, বাঁ দিকে এবং ডান দিকে দুটি কার্বন পরমাণু নিয়েছি যারা sp3 সংকর কক্ষক। এখন এরা কিভাবে অভিলেপন ঘটাবে, এই বন্ডটা এরকম ভাবে ঘুরে যাবে, এদিকে ঘুরে যাচ্ছে, ঘুরে যাওয়ার পর এইটা একটা sp3 সংকর কক্ষক, এটা একটা sp3 সংকর কক্ষক। এই দুটো sp3 সংকর কক্ষক এরা পরস্পরের সাথে অভিলেপন ঘটাবে এইভাবে, পরস্পরের সাথে এইভাবে অভিলেপন ঘটাবে। তাহলে পরস্পরের সাথে যদি এইভাবে অভিলেপন ঘটায় তাহলে এটা একটা sp3 সংকর কক্ষক, এটা একটা sp3 সংকর কক্ষক। দুটি sp3 সংকর কক্ষক মুখোমুখি অভিলেপন ঘটিয়েছে, ঘটানোর ফলে এই কার্বন টু এই কার্বন, এই দুটো কার্বনের মাধ্যমে একটা সমযোজী বন্ধন তৈরি হবে যেটাকে আমরা সিগমা বন্ড বলছি। এবার এই জায়গাতে যে sp3 সংকর কক্ষক আছে, এটা একটা, এখানে তিনটে sp3 সংকর কক্ষক, এখানে তিনটে sp3 সংকর কক্ষক, এগুলো প্রত্যেকটার সাথে হাইড্রোজেন পরমাণু অভিলেপন হবে। এখানে একটা হাইড্রোজেন পরমাণু অভিলেপন ঘটাবে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, একইভাবে এদিকেও তাই, এখানে তিনটে sp3 সংকর কক্ষকের সাথে হাইড্রোজেন পরমাণু অভিলেপন ঘটাবে। তাহলে এদিকে তিনটে H পরমাণু, এদিকে তিনটে H পরমাণু, মোট 6টি H পরমাণু। তাহলে এদিকে সিগমা বন্ড তৈরি হচ্ছে, এদিকেও সিগমা বন্ড তৈরি হচ্ছে, মাঝেও সিগমা বন্ড তৈরি হচ্ছে। সুতরাং এইভাবে আমরা ইথেন অণুর স্ট্রাকচারটাকে ড্র করতে পারি। তো দেখা যাক, যদি আমরা দেখার এক্ষেত্রে দেখো, তাহলে ইথেন অণুতে তাহলে আমাকে এইভাবে ড্র করতে হবে। এটা একটা ইথেন অণুর sp3 সংকর কক্ষক কার্বন পরমাণু, একই রকম ভাবে সেম কার্বন পরমাণুর আরেকটা sp3 সংকর কক্ষক, এই হলো। তাহলে দুটো sp3 সংকর কক্ষক মুখোমুখি অভিলেপন ঘটিয়েছে, আর হাইড্রোজেন পরমাণুর যে 1s কক্ষক আছে সেটা এইভাবে অভিলেপন ঘটাচ্ছে এর সাথে। এগুলো হাইড্রোজেন পরমাণুর 1s, এটা একটা 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 1s। আর ভিতরগুলো সব sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, এদিকে sp3 আর sp3। তাহলে এইভাবে অভিলেপন ঘটালাম। তাহলে অভিলেপন ঘটানোর ফলে কার্বন টু কার্বন এটা মুখোমুখি অভিলেপন ঘটেছে, এগুলো হচ্ছে অভিলেপন অঞ্চল, এই জায়গাটা অভিলেপন অঞ্চল, এগুলোকে আমরা অভিলেপন অঞ্চল বলছি। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, কার্বন টু কার্বন সিগমা বন্ড তৈরি হচ্ছে, এখানে কার্বন, এখানে কার্বন, মাঝখানে সিগমা বন্ড তৈরি হলো। আর এদিকে হাইড্রোজেন পরমাণুর সাথে মুখোমুখি অভিলেপন ঘটিয়েছে, তাহলে এক্ষেত্রে তিনটে H পরমাণু, তাহলে এখানে H H H, এদিকে H H H। এইটা হলো ইথেন অণুর স্ট্রাকচার, এবং এখানে যে প্রত্যেকটা বন্ড তৈরি হচ্ছে সব বন্ডগুলো কিন্তু মুখোমুখি অভিলেপনের ফলে তৈরি হচ্ছে, যার ফলে সবই হচ্ছে এখানে সিগমা বন্ড। টোটাল সিগমা বন্ড আছে 1 2 3 4 5 6 7, মোট এখানে 7টা সিগমা বন্ড তৈরি হয়েছে, যার মধ্যে একটি কার্বন কার্বন সিগমা বন্ড আর 6টি হচ্ছে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। ওকে, তো এই হলো sp3 সংকরায়ন। sp3 সংকরায়ন নিয়ে আমি আলোচনা করলাম, এবং নেক্সট ক্লাসে আমি এরপর যে অন্যান্য সংকরায়নগুলো আছে, যেমন ধরো sp sp2 বা sp3d sp3d2, এগুলো কিভাবে আঁকা যায় বা এদের আকৃতি কেমন হয়, সংকরায়ন এবং বন্ধন কোণ কিভাবে আমরা বের করব, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো। ওকে।